এই জায়গায় সংস্কারের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? তার তো নিঃসন্দেহে বাজেটের বাস্তবায়নও তো নিঃসন্দেহে। অবশ্যই দেখেন, আমার যে সংকটটা রয়েছে ব্যক্তিগতভাবে, আমি যে বিষয়টা আমি শঙ্কিত আসলে সত্যি অর্থে, আমি একটা বিষয় একটু আগে একটু বলে নিচ্ছি আমি আপনাকে। দেখেন, আমরা জানি যে বাংলাদেশের সামগ্রিক ব্যাংকিং খাত টোটাল ডিপোজিট আছে আমাদের 19,73,000 কোটি টাকা। এর ভিতরে আমাদের একদম সরাসরি নন পারফর্মিং লোন, যেটা একদম মন্দা ঋণ যাকে বলে, সেটার মূল্য হচ্ছে এখন 6,40,000 কোটি টাকা। এবং ডিস্ট্রেস লোন প্লাস নন পারফর্মিং লোন মিলে এখন বর্তমানে আমাদের ডিস্ট্রেস ক্যাটাগরিতে বা নন পারফর্মিং লোন ক্যাটাগরিতে আছে প্রায় 9,60,000 কোটি টাকা। অর্থাৎ টোটাল ডিপোজিটের ক্যাপিটালের আপনার প্রায় 50 to 55% ইজ ডিস্ট্রেসড ব্যাড লোনস। তো এরা যারা জালিয়াতিগুলো করেছে এবং আমাদের বিশেষ করে 10 থেকে 12টি ব্যাংক যেভাবে একদম সম্পূর্ণভাবে লুণ্ঠন করা হয়েছে, প্রায় 98% আপনার ক্যাপিটাল বেস নাই করে ফেলা হয়েছে। আজকে গ্রাহকরা, আমানতকারীরা যে তাদের অর্থ উত্তোলন করতে পারছে না। আপনি যদি দেখবেন যে আমরা খুব শক্তভাবে আমরা বলেছিলাম যে বাংলাদেশে একটি ব্যাংক অর্ডিন্যান্স, একটি আইন দরকার, এবং 2025 সালে এই আইনটি প্রণয়ন করার জন্য উত্থাপন করা হয়েছে এবং 2026 সালে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026 আনুষ্ঠানিকভাবে সংসদে পাশ করা হলো। এখন ইন টোটাল কনফিডেন্স, ইন গুড ফেইথ আমি বলছি যে এই ব্যাংক রেজলিউশন অ্যাক্টের আমি অধিকাংশ ক্লজগুলোর সাথে আমি একমত পোষণ করি। তবে সেকশন 18A, যেখানে একদম সরাসরি বলা হচ্ছে আপনি 7.5% আপফ্রন্ট পেমেন্ট করে সাবেক যারা মালিকানাধীন, যাদের হাতে মালিকানা ছিল, তারা এই লুট করা ব্যাংকগুলোকে আবার তারা 7.5% আপনি আপফ্রন্ট পেমেন্ট করে তারা ক্রয় করে নিতে পারে। এটা আমি বাংলাদেশের, আমি মনে করি এটা সব থেকে বড় একটি আত্মঘাতী একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে। বরঞ্চ আমরা মানে যেখানে আমাদের আসলে একটি অলিগার্ক মুক্ত, একটি বৈষম্যমূলক একটি দেশ গড়ার একটা স্বপ্ন, একটা প্রত্যয় আমাদের ছিল, সেখানে যারা আসলে এই সরাসরি মাফিয়া গোষ্ঠীর সাথে সরাসরি সম্পৃক্ত, যারা আসলে সরাসরি অলিগার্ক শ্রেণী, যারা আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশটাকে লুট করেছে, এরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু তারা অতীতেও যাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, এখনও তারা রাজনৈতিক শ্রেণীর শীর্ষ মহলে তারা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু আসলে দেশের মালিক, আমরা কিন্তু তাদের গোলাম। এরকম একটি পরিস্থিতি থাকলে আপনি এখানে কি করে আপনি ন্যায়সঙ্গত ব্যয় বা আপনি সুষম বন্টন আপনি কি করে নিশ্চিত করবেন? ইন এফেক্ট আমি যেটা বলছি, এখানে একটা প্লান্ডারিংয়ের জন্য আপনি সরাসরি একটা ইনসেন্টিভাইজ করছেন যে যারা জালিয়াতি করছেন তাদের জন্য লাল কার্পেট বিছিয়ে এখন খালি আমাদের সংবর্ধনা দেওয়া বাকি আছে। তো আমি মনে করি এখানে আমাদের সরকারের অবশ্যই, আমি মনে করি আবারও ব্যাংক রেজলিউশন অ্যাক্টটাকে আমি মনে করি এটা পুনরায় আমি ইসলামী ব্যাংকে যা হচ্ছে, যদি দেখেন ইসলামী ব্যাংকের ভালো খারাপ বিষয়, আমি কিছুদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছে যে 11,000 কোটি টাকা আপনার 5ই আগস্টের পরে বরাদ্দ করা হয়েছে এবং নির্বাচনের আগে 11,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নির্বাচনে সরাসরি ভোট ক্রয় করার জন্য, একটি বিশেষ রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছে। এখন এত বড় একটি অভিযোগ, দিস ইজ নট পলিটিক্যাল স্ক্রিপ্ট, দিস ইজ নট মানে পলিটিক্যাল রেটরিক। এটা অবশ্যই এটা তদন্তহীন একটি তদন্ত করে আমাদের যেই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলো রয়েছে এবং আমাদের সিআইডি রয়েছে, বিএফআইইউ রয়েছে, আমাদের অ্যান্টি কারাপশন যত এজেন্সি এবং এলিমেন্টগুলো রয়েছে, তারা সরাসরি এখন পর্যন্ত বিচারিক কাঠামোকে তাদেরকে এখনো দাঁড় কেন করালো না। এবং আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে আমি মনে করি যেটা বাংলাদেশ ইসলামী ব্যাংকের সাথে হয়েছে এবং আমি মনে করি আরও 11টি ব্যাংকের সাথে বর্তমানে হতে যাচ্ছে। বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং সোনালী ব্যাংক, আমি মনে করি সোনালী ব্যাংক ইজ দ্য লার্জেস্ট ব্যাংক ইন দ্য পাবলিক সেক্টর, মানে গভর্নমেন্ট ওন্ড ব্যাংক, আর আপনার ইসলামী ব্যাংক প্রাইভেট সেক্টরের সব থেকে বৃহৎ ব্যাংক। এখন এই ব্যাংকগুলোর ভিতরে আমাদের মনে রাখতে হবে যে যারা আপনার শেয়ার হোল্ডিং পর্যায়ে রয়েছে, বিদেশে কিন্তু কোথাও এরকম কোনো উদাহরণ নাই, যারা শেয়ার হোল্ডার তারা কিন্তু বোর্ড অফ ডিরেক্টরে বসতে পারে না। একমাত্র বাংলাদেশের শেয়ার হোল্ডার হয়ে যায় আপনার বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান, কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। একটা ব্যাংকের অর্থে কিন্তু আমাদের সকলের আমানত দিয়েই কিন্তু একটি ব্যাংক কিন্তু তৈরি করা হচ্ছে। অ্যাজ এ ডিরেক্টর অর অ্যাজ দ্য হেড অফ দ্য ব্যাংক, যখন আমি দায়িত্বপ্রাপ্ত হচ্ছি তখন আমি কিন্তু কাস্টোডিয়ান অফ দিস ট্রাস্ট, কাস্টোডিয়ান অফ দ্য ফান্ডস ডিপোজিটেড বাই অল দ্য ডিপোজিটার্স। অর্থাৎ আমি আমানতকারীর নিরাপত্তা কিন্তু আমি নিশ্চয়তা আমি দিতে হচ্ছি। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে এবং ইসলামী ব্যাংকের তখন পরিচালনা পরিষদ নজরদারিতে একদম সরাসরি যে 1 লক্ষ কোটি টাকা যেটা একদম আনুষ্ঠানিকভাবে আমরা দেখেছি
যে ৯/৬ করা হয়েছে, অর্থাৎ সরাসরি বিদেশে পাচার করা হয়েছে, আপনার নানা নামে বেনামে এভাবে ঋণ উত্তোলন করা হয়েছে, সেটা তো সম্পূর্ণ ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে একদম সরাসরি সম্পূর্ণভাবে এটা সাংঘর্ষিক। এখন এই প্র্যাকটিসটা থেকে আমরা যদি সরে আসতে না পারি, এখন বর্তমানে আমরা দেখেছি অনেক বড় লোন ডিফল্টার, তাদেরকে 1% ডাউন পেমেন্ট দিয়ে রিস্কেডিউল করা হচ্ছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই অশুভ একটি প্র্যাকটিসের সাথে আমি কেন সম্পৃক্ত হলাম না? আমি তো মনে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এই প্র্যাকটিস থেকে সরে যাওয়ার কারণে আমি আমার 1,000 কোটি টাকা একটা ঋণ নিয়ে কিন্তু আমি একটা বিরাট বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি গড়ে নিতে পারতাম। মাত্র 1% ডাউন পেমেন্ট দিয়ে আপনি 2 বছরের জন্য আপনি রিস্কেডিউল করতে পারছেন। এরকম ফেসিলিটিগুলো যতদিন পর্যন্ত থাকবে, আমি মনে করি বাংলাদেশের এই যে অসম এই অর্থনৈতিক যে একটি অবকাঠামো, এখান থেকে আপনি কোনোদিন বেরিয়ে আসতে পারবেন না। তো সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বাজেটের ভিতরে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ওপেন সোর্স অ্যাকাউন্টিং করতে হবে। আমার আমানত করা অর্থ কারা কারা পাচ্ছে, কোন শিল্প প্রতিষ্ঠান পাচ্ছে, এটা ওপেন সোর্স অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে দেখাতে হবে। এবং আরেকটা ভয়ঙ্কর বিষয়, আমাদের এখানে সম্মানিত সমালোচকরা একটা কথা তারা খুব সুন্দরভাবে উল্লেখ করেছে, সেটা হচ্ছে দেখেন, যখন আপনি টেন্ডার অ্যাওয়ার্ড করছেন, এই টেন্ডার অ্যাওয়ার্ডিং প্রসেসে যেই পরিমাণ দুর্নীতি হয়, এখান থেকে যদি আমরা রোধ করতে না পারি, মূল দুর্নীতি হয় আপনার ব্যাংকিং খাতে, আপনার গভর্নমেন্ট টেন্ডার সেক্টরে চাঁদাবাজির মাধ্যমে, আর চতুর্থ হচ্ছে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে। এই 4টা খাতে বাংলাদেশের এত সম্ভাবনাময় একটা অর্থনীতি, যেটা একসময় মালয়েশিয়ার সাথে প্রতিযোগিতা করতো, থাইল্যান্ড, ভিয়েতনাম তো আমাদের অনেক পিছিয়ে ছিল, হতদরিদ্র দেশ বলতাম ভিয়েতনাম, আজকে সেই ভিয়েতনাম আমাদেরকে ছাড়িয়ে দিচ্ছে, 1 গুণ না প্রায় দ্বিগুণ ভাবে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। এটা তো আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং বর্তমানে যে আমাদের জব সেক্টরে যে পরিমাণে একটা অ্যাসল্ট আসছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে, আমি মনে করি বাংলাদেশে কিন্তু তীব্র বেকারত্ব অলরেডি তো আমরা এই জায়গাটা একটু বলছি। পরে আবার বিস্তারিত আসছে। অতঃপর ডক্টর মাহবুবুল একটু ব্যাংকিং খাতের যে জায়গাটাতে যদি একটু